রুদ্র ইমার চোখের দিকে তাকিয়ে বলে, সুন্দর লাগছে তোমায়, সব সময়ের মতোই সুন্দর। ইমার গালে লালাভা ছড়িয়ে ছড়িয়ে পড়ে, যেন ন্যাচারাল ব্লাশন। কৃত্রিম কিছুর প্রয়োজন নেই ইমার। ভালোবাসলে বুঝি অপরপক্ষে সবকিছুই সুন্দর লাগে। এই তো ইমার গালে ছোট্ট একটা পিম্পল দেখা যাচ্ছে, সেটা রুদ্রর চোখে অনেক সুন্দর হয়ে ধরা দিচ্ছে। রুদ্রর তাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখায়, ইমা লজ্জায় নিজেকে সামলাতে পারে না। আচমকা রুদ্রকে জড়িয়ে ধরে রুদ্রের বুকে নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। রুদ্র মৃদু হাসে ইমার এহেন কাণ্ডে, নিজ থেকেই প্রথম পদক্ষেপটা নেয়। ইমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আজ তোমার যে কোনো একটা ইচ্ছা পূরণ করব। বলো কি চাও আমার থেকে। আচমকা এমন কথা ইমা হকচকিয়ে যায়। এমন পরিস্থিতিতে কোনো ইচ্ছার কথায় তার স্মরণে আসছে না, তাই তৎক্ষণিকভাবে যা মাথায় আসে তাই বলে ফেলে সে। রুদ্রর বুক থেকে অল্প মাথা তুলে ইচ্ছে হিসেবে সে রুদ্রর কাছে যায়, আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। ব্যাস, এইটুকুই। হুমম, আপনি কখনো আপনার কণ্ঠে গান সেভাবে শোনাননি আমায়। তবে তাই হোক। রুদ্র ইমাকে হঠাৎ করে কোলে তুলে বারান্দায় চলে আসে। ইমা দ্রুত রুদ্রের গলা জড়িয়ে ধরেছিল। রুদ্র তাকে নিয়ে বারান্দায় থাকা দোলনায় বসে তারপর নিজের কণ্ঠে গান ধরে। ধরো না আমার এই হাত, বলো না হবে কি আমার, করবো না চোখের আড়াল কখনো তোমায়, বলো না মনে কি রাখবে, একটু ভালো আমাকে বাসবে, বলো না থেকে কি যাবে পাশে চিরকাল। গানটির সাথে ইমা নিজের মনের ভাবগুলো অনুভব করতে পারে, যেন রুদ্র কথাগুলো তাকেই বলছে। ইমা চুপচাপ রুদ্রর মধুর কণ্ঠের গান শুনতে থাকে। গান শেষ করে রুদ্র কিছুক্ষণ চুপচাপ থাকে, হয়তো কিছু বলার বা ভাবনার সময় নিচ্ছে। ইমাও আগ্রহ ভরে রুদ্রর কথা শোনার জন্য বসে আছে। রুদ্র আর দেরি না করে অবশেষে বলেই ফেলে, মাসি, আমি আজকের রাতটা নিজের মতো করে সাজিয়ে নিতে চাই, তুমি সম্মতি প্রকাশ করছো? এভাবে প্রশ্ন করলে কি উত্তর দেওয়া যায় নাকি? ইমাও পারছিল না উত্তর দিতে। তবে রুদ্র যেন উত্তর পেতে মরিয়া হয়ে উঠেছে। ইমার মুখ থেকে সে উত্তর শুনতে চায়। অবশেষে রুদ্রের অস্থিরতার কাছে পরাজিত হয়ে ইমা মৃদু ছন্দে মাথা নাড়ায়। রাতটা তাদের কাছে দীর্ঘ হয়। দুটি পানের মধ্যে নতুন জীবনের সূচনা ঘটে। নতুন ভাবে তারা একে অপরকে বুঝতে শেখে। একে অপরের মধ্যে অনুভূতির বিনিময় ঘটে। বদ্ধ রুমের মধ্যে বয়ে যাওয়া মৃদুবন্দ বাতাস বুঝিয়ে দেয় রুমে থাকা দুটি মানুষের মধ্যে আজ বসন্তের স্পর্শ লেগেছে, যে স্পর্শে তারা একে অপরকে রাঙিয়ে দিতে বদ্ধপরিকর। ইমা সকাল সকাল ফুরফুরে মেজাজে রান্নাঘরে কাজ করতে দেখা যায়। সে গ্যাসে কফি বসিয়ে মনের সুখে গুনগুন করছিল। সোফিয়া খাতুনের সকাল সকাল উঠে পড়ার স্বভাব আছে। তিনি ভোরে উঠে নামাজ পড়ে কোমর ধরে একটু হাঁটাহাঁটি করেন। হালিমা কিংবা রুমানা উঠে ওনাকে চা করে দিলে তিনি চা বিস্কিট খেয়ে আবার শুয়ে থাকেন। তারপর সবাই উঠলে একসাথে ব্রেকফাস্ট করেন। স্বভাবতই আজও তিনি তাড়াতাড়ি উঠে পড়েছেন। ড্রয়িং রুমে হাঁটাহাঁটি করার সময় রান্নাঘরে ইমাকে দেখেন। ইমাকে গুনগুন করতে দেখে বলেন, ওই মাইয়া কি রান্না করো? হঠাৎ কারো কথা শুনে ইমা হকচকিয়ে গিয়ে বলে, কফি করছিলাম দাদি, আমার একটু চা দিও তো। হালিমা এখনো উঠছে না মনে হয়। ইমা আরেক চুলায় চা বসিয়ে দিয়ে বলে, হালিমা খালার জ্বর ছিল রাতে, এখন মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা, আমারে একটু চা কইরা দাও, চা বিস্কুট খাইয়া শুইয়া থাকি গিয়া। ইমা মাথা নেড়ে কাজ করতে থাকে। সুফিয়া খাতুন কিছুক্ষণ ইমার দিকে তাকিয়ে থাকেন। হঠাৎ বলে ওঠেন, আজকে চেহারাটা বেশি ফকফকা লাগতেছে কে? জামাইয়ের আদর পাইয়া বুঝি আরো সুন্দর হইয়া গেছো? দাদির এহেন কথা ইমা লজ্জা পেয়ে যায়। মাথা নামিয়ে মৃদু স্বরে বলে, না দাদি, ওসব কিছুই না, এমনি। হইছে আর মিথ্যা বলতে হইব না। রাত বিরাতে গান গাওয়া পীড়িত করো তোমরা। আমি বুড়ি হইতে পারি, কিন্তু কান এখনো ঠিক আছে আমার। ইমা চমকে ওঠে। আয় হায়, তার তো খেয়ালই ছিল না রাতের বেলায় নিস্তব্ধতায় হালকা শব্দ কত জোরালো ভাবে শোনা যায়। যেখানে সেখানে সে রুদ্রর কাছে গান শোনার ইচ্ছা প্রকাশ করেছিল। তার মানে সবাই নিশ্চয়ই শুনেছে রুদ্রর গান। ইস, এটা কেন মাথায় ছিল না? এখন সবাই কি বুঝে ফেলবে সে সবার সামনে মুখ দেখাবে কি করে? ইমা কোনো রকমে চা করে দাদির হাতে দিয়ে কফি নিয়ে রুমে চলে আসে। ইতিমধ্যে রুমানা উঠে পড়েছে, তাই আর সেদিকে নজর না দিলেও চলবে। ইমা কফি নিয়ে এসে রুদ্রকে ডাকে। রুদ্র তো প্রায়ই সকালে উঠে জগিং এ যায়, আজ উঠছে না কেন? ইমার ডাকাডাকিতে রুদ্র বিরক্ত হয়ে বলে, সমস্যা কি? উঠবো না আমি? জগিং যাবেন না? এমনিতেও তো এমন সময় উঠেই পড়েন।
রুদ্র আদো আদো চোখ খুলে ইমাকে হ্যাচকা টানে বিছানায় ফেলে জড়িয়ে ধরে। ইমার ঘাড়ে মুখ গুজে দিয়ে ঘুম ঘুম স্বরে বলে, আমি ক্লান্ত, আজকে যেতে পারবো না। অপরদিকে আমি স্থির হয়ে রুদ্রর বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এতটা কাছ থেকে রুদ্রর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে রুদ্রর চাপদারি যুক্ত গালে আঙ্গুল বোলায়। হঠাৎ গাল টেনে ধরে রুদ্র ব্যথাতুর শব্দ করে ওঠে। ইমা মনের ভুলে এমন করে ফেলেছে, হকচকিয়ে গিয়ে বলে, ব্যথা পেয়েছেন? দুঃখিত। তো পাবো না? আমার কি তোমার মতো নরম গাল নাকি? বলেই নিজেই ইমার গাল টেনে দেয়। তারপর ইমার ঠোঁটের উপর আঙ্গুল বুলিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘোর লাগা কণ্ঠে বলে, আজ তুমি অনেক গ্লো দিচ্ছ বউ। এটা কি গত রাতের আদরের ফল বুঝি? ইমা রুদ্রর বুকে মুখ লুকিয়ে বলে, জানি না। চুপ থাকুন তো, কথা বলবেন না। রুদ্র মুচকি হেসে কিছুক্ষণ ইমার সাথে দুষ্টুমি করে, আর ইমাকেও সেসব সহ্য করতে হয়। এখন ইমা বুঝতে পারে রুদ্র সত্যিকার অর্থে কতটা ফাজিল একটা ছেলে। একটা মুহূর্ত ইমাকে শান্তি দেবে না যতক্ষণ তারা রুমের ভেতর আছে। রুদ্র তার সর্বোচ্চ চেষ্টায় ইমাকে জ্বালাতন করে যাবে। গম্ভীর বুঝমান নয়, বরং এই ইমেচুয়ার বাচ্চামো রূপটাই আহনাব শাহরিয়াব রুদ্রর আসল রূপ। মাঝে পেরিয়ে যায় 1 মাসের মতো। ইমা মেহের নিজেদের মতো কলেজ করে যাচ্ছে। রুদ্র নিজের পড়াশোনার কাজে ব্যস্ত। রিয়াজুল হক অফিসে যাওয়া শুরু করেছেন। তিনি এখন একদম সুস্থ আছেন। হাঁটাচলা একটু সমস্যা হয়, তবে নিজেকে সামলে নিয়েছেন। বাবাকে কষ্ট করতে দেখে রুদ্রর অনেক খারাপ লাগে, তবে তার হাতেও কিছু নেই। সুফিয়া খাতুন নিজের বাড়িতে চলে গিয়েছেন। সবকিছু আগের মতোই স্বাভাবিকভাবেই চলছে। এর মাঝে একদিন হঠাৎ ইমা অসুস্থ হয়ে পড়ে। তাকে বমি করতে দেখে রুদ্র অস্থির হয়ে পড়ে। সাথে নানা রকম উল্টাপাল্টা ভাবনাও চলে আসে। ইমার সাথে সরাসরি কথা বলে জানে রুদ্র যেভাবে তাকে চলতে বলেছে সেভাবেই চলছে সে। কোনো ভুল হয়নি। তবুও রুদ্র শিওর হওয়ার জন্য ইমাকে পরীক্ষা করতে বলে। রেজাল্ট নেগেটিভ আসলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে ইমার মন খারাপ হয়ে যায়। রুদ্র কি তবে বেবি চায় না? বেবি নেই শুনে এতটা স্বস্তি কে পায়? ইমাকে মন খারাপ করতে দেখে রুদ্র বলে, মন খারাপ কেন? বেবি নেই শুনে আপনি এত খুশি? আপনি চান না আমার সন্তানের বাবা হতে? এমন করছেন কেন? আর ইউ ক্রেজি? আমি বেবি চাইবো না কেন? অবশ্যই চাই, আমাদের একটা ফুটফুটে বেবি হবে। সারাদিন আদর করব আমি। আমাকে বাবা বলে ডাকবে, সো কিউট ব্যাপার স্যাপার। রুদ্রের চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়, তবে ইমা মুখ ভার করে বলে, তবে আজ কেন এত খুশি? আপনার তো খারাপ লাগার কথা। মাথা খারাপ তোমার? নিজের বয়স দেখেছো? পিচ্ছি একটা মেয়ে, 2 দিন পর বোর্ড এক্সাম, এখন সে বেবি নেওয়ার পরিকল্পনা করছে। আজব মেয়ে। ইমা মুখ ফুলিয়ে বলে, আমি মোটেও কোনো পরিকল্পনা করিনি। বেবি আসার হলে এমনিতেই আসবে। হাজার চেষ্টা করলেও আটকে রাখতে পারবেন না। সেটার সময় হোক। আগে নিজের জীবন গুছিয়ে নাও। আমারও সময় লাগবে। আমার ফাইনালটা শেষ হলে আসল কাজে লেগে পড়বো। ইনশাআল্লাহ সব ভালোই হবে। ইমাও মাথা নাড়ায়। এখন পর্যন্ত যা হয়েছে ভালোই হয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও সব ভালোই হবে। দেখতে দেখতে রুদ্রর ফাইনাল এক্সাম চলে আসে। কিছুদিন পরই এক্সাম। আবারও সে পড়াশোনায় ডুবে যাবে। অপরদিকে ইমা মেহেরেরও টেক্সট এক্সাম, তারাও পড়াশোনায় ব্যস্ত। পাশাপাশি টুকটাক খুনসুটি তো আছেই। মেহের সেদিনের পর থেকে সাজেদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছে। কথা বলেই না বলা যায়। অপ্রয়োজন তো দূর, প্রয়োজনেও মেসেজ দেয় না। প্রথম দিকে সাজেদ বিষয়টা আমলে নেয়নি, তবে ধীরে ধীরে মেহেরের ভাবসাব তারও চোখে পড়েছে। মাঝে হাতে গোনা কয়েকবার তাদের দেখাও হয়েছে, তবে মেহের বাড়তি কোনো কথাও বলেনি। আগের মতো সাজিদের সামনে চুপচাপ থাকে। এর মাঝে সাজিদ জানতে পারে তার নাকি ফ্যামিলি থেকে বিয়ে ঠিকঠাক করা আছে। সাজিদ নিজে সেটা জানতো না, পরে মায়ের থেকে জানতে পেরে অনেক রাগারাগিও করেছে। তার বিয়ে ঠিক করা, অথচ কার সাথে করা সে জানতো না। বাবার নাকি কোন এক ফ্রেন্ডের মেয়ে। এসব সাজিদের একদমই পছন্দ না। প্রচন্ড রাগারাগি করেছে সে বাসায়। ক্লাস টেস্ট পরীক্ষার দিন মেহুর সাথে সাজিদের দেখা হয়। সাজিদ তার বাবার সেই বন্ধুর মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে এসেছে। অপ্রত্যাশিত ভাবে মেহু ও তার ভাই ভাবির সাথে সেই রেস্টুরেন্টে গিয়ে ওঠে। রুদ্র মূলত তাদের কলেজ থেকে এগিয়ে আনতে গিয়েছিল, তবে মেহুর জোরাজুরিতে রেস্টুরেন্টে এসেছে। সেখানে সাজিদের সাথে অন্য একটা মেয়েকে দেখে মেহু রীতিমতো শকড হয়ে যায়। রুদ্র তো তাদের দেখে ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। সাজুদ একটু থতমত খেয়ে রুদ্রকে বলে, আসলে তেমন কিছু না। বাবা বলল দেখা করতে, তাই আর কি। রুদ্র কোনো উত্তর দেয় না, সোজা বউ বোনকে নিয়ে অন্য টেবিলে গিয়ে বসে। সাজিদ মাথা নামিয়ে নেয়।
তার খুব খারাপ লাগছে। শুধুমাত্র বাবার কথা রাখতে সে মেয়েটার সাথে দেখা করতে এসেছিল। এখানে এভাবে যে রুদ্রের সাথে দেখা হয়ে যাবে ভাবেনি। অপরদিকে মেহের অবাক হয়ে শুধু সাজিদের দিকে তাকিয়ে থাকে। অজান্তেই চোখে পানি এসে ভিড় করে। যদিও সে সাজিদের থেকে দূরত্ব রাখতে চেয়েছিল, তবুও এমন করে সাজিদের পাশে অন্য মেয়েকে দেখে তার মোটেও ভালো লাগছে না। মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, হাসি খুশি, সাজিদের সাথে ভালোই মানাবে। তবে সাজিদের পাশে যে ইমা ইতিমধ্যে নিজেকে মেহের কল্পনা করে ফেলেছিল, এখন তার জায়গায় অন্য কাউকে কল্পনা করতেও কষ্ট হচ্ছে। রুদ্র খাবার অর্ডার দিয়ে টুকটাক কথা বলতে থাকে। মেহের যতটা খুশি হয়ে এসেছিল এখানে, এসে তার চেয়েও বেশি দুঃখী হয়ে বসে থাকে। তবুও ভাইকে বুঝতে না দেওয়ার জন্য কথার তালে নিজেও অল্প সায় দেয়। সাজিদ মেয়েটার সাথে কিছু কথা বলে তাকে বিদায় দিয়ে দেয়। তারপর সোজা রুদ্রদের টেবিলের দিকে আসলে রুদ্র বলে, চলে আসলি কেন? মেয়েটাকে পৌঁছে দিয়ে আয়। দোস্ত, তুই ভুল ভাবছিস, ওসব কিছুই না। আমি বাধ্য হয়ে এখানে এসেছি, একটু বোঝার চেষ্টা কর। রুদ্র শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর যা ইচ্ছে কর গিয়ে, আমাকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। তবে মনে রাখবি, ঠকানো জিনিসটা আমার একদম পছন্দ না। আমার সাথে প্রতারণা করলে আমি বন্ধুকেও ভুলে যেতে দ্বিধা করব না। ইমা হতবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। রুদ্র এমন করছে কেন? আর সাজিদই বা ভয় পাচ্ছে কেন? মেহু একটু অবাক হয়েছে। রুদ্র সাজিদকে বিদায় জানিয়ে চলে যেতে নিলে সাজিদ বলে, একটু কথা বলতে দে। আমি ওর ব্যাপারটা আমি ওর সাথে ব্যাপারটা ক্লিয়ার করিয়ে দিই, নয়তো ভুল বুঝবে। লাগবে না, আগে নিজের পরিবার সামলে আয়, তারপর যা বলার বলবি। এর আগে কোনো উল্টাপাল্টা কিছু করলে তোর খবর আছে বলে দিলাম। বাসায় যা। রুদ্র বোন আর বউকে নিয়ে বেরিয়ে পড়ে। মেহের এক পলক পেছনে তাকিয়ে দেখে সাজিদ কেমন অসহায় হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। রাতে মেহের এমনিতেই বসেছিল। যেহেতু আজ টেস্ট এক্সাম শেষ হলো, তাই একটু রেস্ট করছিল সে। তখনই হঠাৎ সাজিদের ফোন পেয়ে মেহু অবাক হয়। সাজিদ কখনো তাকে ফোন দেয় না, মেসেজ দিলেও একদম হঠাৎ হঠাৎ। তাই মেহের ভাবে দরকারি কিছু হয়তো। রুদ্রকে না পেয়ে তাকে ফোন দিয়েছে। তাই সে ফোন রিসিভ করতে সাজিদ বলে, মেহু। নরম কণ্ঠে নিজের নাম শুনে মেহু চমকে ওঠে। সাজিদ কখনো তাকে এতটা নরম ডাক সুরে ডাকেনি। তাই সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বলুন ভাইয়া। রুদ্র ভাইয়া রুমে আছে, ভাইয়ার কাছে দিব? আমি কি বলেছি আমি রুদ্রকে চাই? ওর দরকার লাগলে তো ওকেই ফোন দিতাম। তাহলে আমাকে কেন ফোন দিয়েছেন? মেহু, তুমি আজকাল কেমন হয়ে গেছো? একটুও কথা বলো না আমার সাথে। তুমি কি আমার সাথে রেগে আছো? কি যে বলেন না ভাইয়া, আপনার উপর রেগে থাকার আমি কে? ও হ্যাঁ, কংগ্রাচুলেশনস ভাইয়া। কেন? আপনার বিয়ের দাওয়াত দিয়ে ভাইয়ার টাকা খসিয়ে আপনার জন্য উপহার নিয়ে যাব। এ কথাগুলো বলার সময় মেহুর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সেই কষ্টের কোনো ভিত্তি নেই। না সে কখনো সাজিদকে ভালোবাসার কথা জানিয়েছে, আর না সাজিদ তাকে ভালোবাসে। এখানে ভালোবাসার কোনো কথাই নেই। তাহলে তার কষ্ট পাওয়াটা অযৌক্তিক। তাই যথাসম্ভব নিজেকে সামলে সে সাজিদের সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছে। অপরদিকে সাজিদ মেহুর এত স্বাভাবিক কথা শুনে অবাক হয়। এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহুকে কিছু বলতেও পারবে না, তাহলে রুদ্র জানতে পারলে তাকে মেরে ফেলবে। মেহুর বয়স কম, বেশি আবেগী মেয়ে। এখন এসব ভালোবাসার চক্করে পড়লে পড়াশোনার ক্ষতি হবে। সামনে বোর্ড এক্সাম। সাজিদ কিছুই জানাতে চাচ্ছিল না, একা হাতে সব ম্যানেজ করতে চেয়েছিল, কিন্তু পারলো না। ভাইয়া রাখছি, তবে আমাকে পড়তে বসতে হবে। আচ্ছা, ভালো থেকো। ফোন কেটে যায়। তবে সাজিদের শেষের ভালো থেকো কথাটা শুনে মেহুর বুকের ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে। সাজিদ কি তবে সত্যিই দূরে সরে যাচ্ছে তার থেকে? যে ছেলেটাকে সে কখনো পছন্দই করতো না, ভয় পেত, এখন নাকি সেই ছেলেটাকে ভালোবেসে সে কষ্ট পাচ্ছে। ভাগ্য কত নিষ্ঠুর! মনে অজানা অনুভূতি জাগ্রত করে দিয়ে আবার কেড়েও নিতে চাচ্ছে। রুদ্রের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। সে এখন পুরোদমে পড়াশোনায় ব্যস্ত। পরীক্ষা বলে আপাতত অফিসে যাওয়া বন্ধ রেখেছে। একমাত্র লিলির জন্যই এই সুযোগটা তারা পেয়েছে। এর মাঝে সাজিদের সাথে রুদ্রর তেমন কথা হয়নি। বন্ধু যদি নিজের বিষয়ে তাকে না জানাতে আসে, তবে জোর করে সেটা জানতে চাওয়া ঠিক নয়। মাঝে মাঝে ছেড়ে দিতে হয়, কিছু সিদ্ধান্ত নিজ থেকে নিতে হয়। কারণ এই সিদ্ধান্তের উপর তার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। কারো কথায় প্রভাবিত হয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া উচিত না। রুদ্র রাত জেগে পড়বে, তারপর একটু ঘুমিয়ে সকালে এক্সাম দিবে, তারপর এক্সাম শেষে সোজা বাসায় এসে পূর্ণ ঘুম। পরীক্ষার সময়গুলো তার এইভাবেই চলে।
ইমা এসবে অভ্যস্ত হয়ে গেছে। রুদ্রের সাথে বসে রাতে সে নিজেও পড়াশোনা করে, কখনো কখনো ওভাবেই বসে থেকে ঘুমিয়ে পড়বে, তবে সকালে উঠলে ঠিকই নিজেকে ভালোভাবে শোয়া অবস্থায় পায়। বুঝে এটা রুদ্রর কাজ। নিজের কাজ সামলে ইমার যত্নের কোনো ত্রুটি রাখে না। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ইমা অনেক সুখী। আবার ইমা মাঝে অসুস্থ হয়ে পড়েছিল বলে তার খাওয়া দাওয়ারও নজর রাখে। পরীক্ষার সময় বেশিরভাগ রাতে রুদ্র রুমে খাবার খায়। প্রায়ই ইমাকে বলে খাইয়ে দিতে, তখন ইমাও একসাথে খেয়ে নেয়। কয়েকটি পরীক্ষা শেষ হয় তাদের। এমন একদিন সাজিদ এসে রুদ্রর পথ আটকে দাঁড়ায়। রুদ্র তাকে দেখে ভুরু কুঁচকে বলে, কি সমস্যা? পথ আটকালি কেন? তোর সমস্যা কি? দূরত্ব রাখছিস কেন? তোর না সবগুলোই একটা বেইমান। হিমেলের বাচ্চা বিয়ে করে বউ নিয়ে ঘুরে লিলি সিয়াকে দেখাই যায় না আজকাল। আর তুই হারামি, আমাকে পাত্তাই দিচ্ছিস না। আমাকে কি মানুষ মনে হয় না? দেখতে তো মানুষের মতোই লাগে, তবে তুই যদি নিজেকে মানুষ না মনে করিস তবে সেটা অন্য ব্যাপার। সাজিদ রেগে গিয়ে বন্ধুর পিঠে ঠাস করে একটা মাইর লাগায়। রুদ্র এতে রাগের বদলে উল্টো হেসে ফেলে। সাজিদ এবার কিছুটা নরম হয়ে বলে, দোস্ত আমাকে সাহায্য কর, আব্বুকে ম্যানেজ করতে পারছি না। বলতেছে কথা না শুনলে সব হাত খরচাও বন্ধ করে দিবে। আমি কি করব সেটা তুইই জানিস। আমাকে বলছিস কেন? আমি কি এখন আঙ্কেলকে বলতে যাব নাকি যে আপনার ছেলে এই বিয়ে করতে চায় না? বিয়ে বাদ দেন, শালা কাপুরুষ। তুই শালা, আমার বোন নেই কোনো, তোকে শালা বানাতে যাব কোন দুঃখে? বন্ধুর বিপদে সাহায্য না করে উল্টো ইগনোর করছিস। আমার রাগে দুঃখে চিৎকার করতে মন চাচ্ছে। তুই সামনে তাকিয়ে দে চিৎকার, পেছনে তাকিয়ে দেখবি আমি নাই। পরে মানুষ পাগল ভেবে তোকে পাগলা গারোতে পাঠাক, আমরা বেঁচে যাব। হারামি, আমি একা যাব না, গেলে তোর বোনকে সাথে নিয়ে যাব। তোর কাছে বোনকে দিচ্ছে কে? একজনকে ভালোবেসে আরেকজনের সাথে ডেটে যাও তুমি, আর ভাবছো ভাই হয়ে আমি তোমার মতো দুশ্চরিত্রের কাছে বোনকে দিব? ইম্পসিবল। হারামি, ওই দিন ওই মেয়ের সাথে আমি কথা বলে বিয়ে ক্যান্সেল করতে গিয়েছিলাম, আর মেয়েটা কি পরিমাণ শয়তান্নি! আমার সামনে সব বোঝা নাটক করে পরে বাসায় বিয়ের জন্য রাজি জানিয়েছে। দোস্ত কিছু একটা কর, আমি এই বিয়ে করব না। আমি কি করব? আমি নিজেই বাপের ঘাড়ে বসে বিয়ে করেছি। এখন তোকেও কি আমার মতোই উপদেশ দিয়ে আমার বোনের সংসার বিপদে ফেলবো নাকি? মেহের অনেক আদরে বড় হয়েছে, এসব ঝক্কি ঝামেলা সামলাতে পারবে না। নিজের সক্ষমতা অর্জন কর, পরে বোনকে চাইতে আসবি। তাহলে প্রমিস কর, ততদিন তোর বোনকে আমার জন্যই রেখে দিবি। সাবধান, অন্য কোনো বিয়ের ঘর আসলে সোজা তোর বোনকে নিয়ে পালাবো আমি। তারপর তোকে মামা বানিয়ে ফেরত আসবো। রুদ্র সাজিদের শেষ কথা শুনে ঠাটিয়ে মাল লাগিয়ে দেয়। বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বল। ভুলে যাবি না মেহের আমার ছোট বোন। তো আমারও হবু তো আমারও তো হবু বউ নাকি? কে বিয়ে ঠিক করলো তোর? আমার বোনের সাথে ঝগড়া করে আবার আমার কাছে বিয়ের প্রস্তাব দেশ? কোনো যোগ্যতা আছে তোর আমার বোনকে বিয়ে করার? বয়স দেখেছিস তোর? তোর থেকে কত ছোট আমার বোনটা? তোর বউ তো ছোটই, তুই সংসার করতে পারলে আমি কেন পারবো না? তুই যেমন তোর বাপের টাকায় বউকে পালিস, আমিও আমার বাপের টাকায় বউ পালবো। হাসালি রে, মেহুকে চিনিস নি তুই? কিসের ভালোবাসা তোর? পারবি সামলাতে ওই বজ্জাতটাকে? সাজিদের মুখ ছোট হয়ে যায়। আসলে তো মেহু যতটা আদুরে বড় হয়েছে, সেখানে সাজিদ কিভাবে মেহুকে নিজের সংসারে নিয়ে যাবে? মেহু তো খাপ খাইয়ে চলতে পারবে না। রুদ্র মুচকি হেসে বন্ধুকে বিদায় জানিয়ে চলে আসে। চলার পথে ভাবতে থাকে তার ছোট্ট বোনের কথা। বোনটা তার আদুরে বড় হলেও মেয়ে মানুষ তো, অন্য মেয়েদের মতোই সব পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে। বাবার অসুস্থতার সময় কখনো কোন জিনিস নিয়ে অভিযোগ করেনি। মা কখনো অসুস্থ হলে মায়ের কাছে খাবার বায়না ধরতো না। চুপচাপ অপেক্ষা করতো কখন ভাই আসবে আর তাকে খাইয়ে দিবে। অল্প বয়স থেকে রুদ্র তাকে বুঝিয়েছে মা অসুস্থ থাকলে কখনো ডিস্টার্ব না করতে। ভাইয়া আছে তো, ভাইয়া এসে সব সামলে নিবে। সরকারি চাকরির জন্য রিয়াজুল হককে সময় মতো ডিউটিতে চলে যেতে হতো। চাইলেও তিনি কোনো অজুহাত দিয়ে থাকতে পারতেন না। তখন রুদ্র নিজে যতটুকু পারতো মায়ের সেবা করত। অসুস্থ মাকে খাইয়ে ছোট্ট বোনকেও খাইয়ে দিত। শত দুষ্টুমি মারামারির পরও ভাইয়াই মিহুর পরম শান্তির স্থান। কিছু লাগবে সোজা ভাইয়ের কাছে আসবে, কোনো সমস্যা ভাইয়া সমাধান করে দিবে। ভাইয়ের বড় ন্যাওটা মেয়েটা। ছোট্ট বোনটার জন্যই তেমন একটা নিরাপদ স্থান বেছে দেওয়া ভাই হিসেবে রুদ্রের কর্তব্য। সাজিদ নিঃসন্দেহে একটা ভালো ছেলে, মেহেরকে অনেক ভালো রাখবে। তবে সব জায়গায় মেয়ে যাওয়ার আগেই সবাই ছেলের প্রফেশন জানতে চায়।
এটা ভুল কিছু নয়। সবাই চাইবে তাদের মেয়ে যাতে অন্য সংসারে গিয়ে ভালো থাকে। রুদ্র নিজে কিছু না করে যে একটা ঝামেলা ফেস করছে, সে চায় না সাজিদের সাথেও এমন হোক। সাজিদের বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এখন সাজিদ কিছু না করা পর্যন্ত বিয়ের কথা তোলা ঠিক হবে না। তাছাড়া ততদিনে মেহেরও একটু বড় হবে, বুঝদার হবে। এক- এইটুকু সময় নিতেই হবে। মাঝে পেরিয়ে যায় বেশ কয়েকদিন। ইতিমধ্যে রুদ্রের ফাইনাল এক্সাম শেষ। রুদ্র নিয়মিত কাজে যাচ্ছে, কিছু প্রাইমারি অভিজ্ঞতা পেলে, পরামর্শ পেলে নিজেরা কিছু একটা করতে চায়। যদিও ব্যবসা করা মানে একটা রিস্কের ব্যাপার, তবে জীবনে একটু রিস্ক না নিলে ভালো কিছু করা সম্ভব নয়। অপরদিকে বাবা মায়ের পূর্ণ বিশ্বাস আছে তার উপর। রুদ্রের বিশ্বাস সে পারবে, সেজন্য আপাতত অল্প পরিসরে স্টার্ট করবে। তার ব্যবসায় প্রথম ইনভেস্ট করবে তার বাবা রিয়াজুল হক। তাছাড়া সাজিদার হিমেলের ফ্যামিলি থেকেও পূর্ণ সহযোগিতা পাবে। এসব নিয়ে কথাবার্তার জন্য মাঝে একদিন তিন পরিবার একত্রিত হয়েছিল। ছেলেরা যাই করুক, বাবা মায়ের একটা পরামর্শের দরকার আছে। তারা তো জীবনে অনেক অভিজ্ঞতা পেয়েছেন, তাদের পরামর্শ পেলেই যে কোনো কাজের একটা সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে। তারপর তারা মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে শুরু করুক একবার, তারপর যতদূর এগিয়ে নিতে পারে। তারা তাদের পাশে আছে। সেদিন রুদ্র অনেক মনোবল পেয়েছিল। এতগুলো মানুষ তাদের পাশে আছে, কিছু তো করতেই পারবে। তাই তারা স্বল্প মাত্রায় একটা জায়গা ভাড়া করে ব্যবসার কাজ শুরু করে। তারপর দেখা যাক কতটুকু কি করা যায়। আজ রুদ্ররা গিয়ে কিছু কাজ করে এসেছে, এসে ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে পড়েছে। ইমা তখন রান্নাঘরে রান্না বসিয়েছিল, তাই রুদ্রকে দেখেও রুমে যায়নি। প্রায় 1 ঘন্টা পর মোটামুটি কাজ সেরে সে ফ্রেশ হতে রুমে যায়। গিয়ে দেখে রুদ্র উপর হয়ে শুয়ে আছে, হয়তো ঘুমিয়ে গেছে। তাই ডাকাডাকি না করে রিমা গোসল করে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুদ্র মাথা নামিয়ে বেডে বসে আছে। ইমা বলে, কি হয়েছে আপনার? ক্লান্ত অনেক। রুদ্র উত্তর দেয় না। ইমা ভুরু কুঁচকে বলে, কি হলো, কথা বলছেন না কেন? আমাকে কি দরকার তোমার? যাও রান্নাই করো গিয়ে, রুমে আসার কি দরকার? এ বাবা, আপনি রাগ করছেন নাকি? রুদ্র মাথা তুলে বলে, তোমাকে বলেছি না আমি বাসায় আসলে রুমে আসবে? আসুনি কেন? তখন তো রান্না বসিয়েছিলাম, আসতাম কিভাবে? হয়েছে, সরো, দূরে থাকো আমার থেকে, আর আসবে না। ইমা মুচকি হেসে রুদ্রের কাছে এসে গাল দুটো টেনে দেয়। রুদ্র এতে বেজায় রেগে তাকালে ইমা টুপ করে চুমু দেয়। দুষ্টুমি করতে আসছো? ভাবছো গলে যাবো এতেই? উমাম, ভালোবাসতে এসেছি। ইমার এমন কথায় রুদ্র তাকে জাপটে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তারপর দুষ্টুমি করতে করতেই কত কথা তাদের। সারাদিনে কিভাবে কি করলো, কত পরিশ্রম হলো, বন্ধুদের ব্যাপার সব বলে ইমাকে। হঠাৎ ইমা সিরিয়াস হয়ে উঠে বসে বলে, শুনুন, একটা জরুরি কথা বলার আছে আপনাকে। বলুন ম্যাডাম। আরে দুষ্টুমি না, সিরিয়াস কথা, মেহুর ব্যাপারে। মেহুর কথা শুনে রুদ্র নড়ে চড়ে বসে। বলো, শুনছি। আসলে মেহের না কেমন চুপচাপ হয়ে গেছে। সারাক্ষণ কি নিয়ে চিন্তা করে, জিজ্ঞাসা করলেও বলে না কিছু। মনমরা হয়ে থাকে সর্বদা। তুমি কি কিছু সন্দেহ করেছো? ইয়ে আমতা আমতা করে বলে, না মানে থাক, এত মানে মানে করতে হবে না, আমি বুঝি সব। মেহুর সাথে একটু কথা বলতে হবে আমার। তোমাদের ফাইনালের বেশি দিন বাকি নেই। এখন এসব ভং শুরু করলে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। আর তুমি পড়তে বসতে দেখি না তো তোমায়। ফেল করলে বাসায় জায়গা নেই কিন্তু, মনে থাকে যেন। বাসায় জায়গা নেই মানে? বের করে দিবেন? কোথায় যাব তাহলে? সেটা নিজে ভাবো গিয়ে। পড়াশোনার কথা মাথায় থাকে না কেন? যতক্ষণ দেখি খালি টই টই করে ঘোরাঘুরি, রান্নাঘরে বসে থাকা, মায়ের কাছে বসে থাকা, এসব কি? পড়াশোনা যে আছে এটা মাথায় থাকে না? আচ্ছা, পড়তে বসছি। আপনি শুধু মেহুর সাথে কথা বলে দেখেন। মেহু চুপচাপ থাকলে বাড়িটাও ঝিমিয়ে থাকে, ভালো লাগে না। রুদ্র অল্প হাসে। মেহু খুবই সাধারণ একটা মেয়ে, তবে তার সাধারণের মধ্যেও একটা অসাধারণ ভাব আছে। ইমার সাথে আজ পর্যন্ত কোনো বিষয় নিয়ে ঝামেলা করেনি। উল্টো ভাবি কম বড় বোনের মতো দেখেছে। বোন হিসেবে মেহু একদম পারফেক্ট একটা মেয়ে। পরের দিন বিকালে রুদ্র মেহুর রুমে যায়। দরজা নক করে রুমে ঢুকে দেখে মেহু বই সামনে নিয়ে বসে আছে, অথচ মনোযোগ নেই একদমই। রুদ্র যে রুমে গিয়েছে সে খেয়ালও নেই। রুদ্র একটু গলা খাকারি দিয়ে মেহুর মনোযোগ আকর্ষণ করে। এ তো মেহু চমকে উঠে তাকিয়ে বলে, ও ভাইয়া তুমি কখন আসলা? খেয়ালই করিনি একদম। তা খেয়াল করবি কিভাবে? মন কোথায় রেখে আসছিস? বই সামনে, তবে পড়া হচ্ছে বলে তো মনে হয় না। রুদ্র কথা বলতে বলতে বোনের পাশে গিয়ে বসে। মেহুর পরনে ছিল একটা থ্রি পিস, ওড়না রাউন্ড করে গলায় ঝোলানো। আজকাল ইমার দেখা দেখি সেও থ্রি পিস পরা শুরু করেছে। এতে একটু বেশি কিউট লাগে মেয়েটাকে। মন খারাপ,
কেউ কিছু বলেছে? উহু, ঠিক আছি আমি, কিছুই হয়নি। তবে এমন মনমরা হয়ে বসে আছিস কেন? তোর ভাবি বলল সারাদিন নাকি এমন থাকিস, কথাও কম বলিস কেন? এমনি, তেমন কিছুই না। পরীক্ষা তো সামনে, তাই পড়াশোনা করি রুমে বসে। এখন তো কলেজও নেই, সোজা পরীক্ষার হলে গিয়ে বসবো। বলে মেকি হাসি দেয় একটা, কিন্তু রুদ্র বোনের ব্যাপারটা বুঝতে পারে। মেহুর মাথায় হাত রাখতে এসে ছলো ছলো চোখে ভাইয়ের দিকে তাকায়। আচমকা ভাইকে জড়িয়ে ধরে বসে নিঃশব্দে কান্না করে দেয়। রুদ্র তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে, আমাকে বল। এমনি ভালো লাগে না কিছুই, কেমন যেন সব ফাঁকা ফাঁকা লাগে, কিছুই করতে মন চায় না। শান্তি লাগে না ভাইয়া, আমি বোধহয় ডিপ্রেশনে চলে যাচ্ছি। রুদ্র একটু মজা করে বলে, আম্মুকে গিয়ে তোর এই ডিপ্রেশনের কথা বল, দেখবি আম্মু ঝেঁটিয়ে বিদায় করে দেবে। মেহু কান্নার মাঝেও হেসে ফেলে। মায়ের সামনে গিয়ে এসব বললে সত্যিই বকাবকি শুরু করবে, পারলে কাজের ভেতর ঢুকিয়ে দেবে। মায়ের মতে কাজকর্মে ব্যস্ত থাকলে এসব ডিপ্রেশন কখনোই আসবে না। রুদ্র বোনকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আছি তো সাথে, কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবি। আমি সবসময় তোর পাশেই থাকবো, এবং তোর জন্য বেস্ট এমন কিছুই দেব তোকে। শুধু একটু অপেক্ষা কর, সময় মতো সব পেয়ে যাবে। মেহু স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাইকে জাপটে ধরে রাখে। এখন একটু শান্তি লাগছে, তার ভাই আছে তো, ভাই তাকে বুঝবে। আগে পরীক্ষাটা ভালোভাবে শেষ হোক, তারপর ভাইয়াকে বলবে, ভাইয়া ঠিকই সবকিছু সমাধান করে দিবে। অপরদিকে ইমা একটু উকি দিয়ে দেখে যায় ভাই বোনকে। মেহুকে একটু স্বাভাবিক দেখে তারও ভালোই লাগে। ওদের ভাই বোনকে একসাথে খুনসুটি করতে দেখলে ইমার অনেক ভালো লাগে। লাইফে একটা বড় ভাই থাকলে বোনকে কোনো কষ্ট করতে হয় না, ভাইয়ারাই সব সামলে নেয়। রুমের মাঝে সামিনা বেগম রিয়াজুল হকের সাথে কথা বলছিলেন। কথায় কথায় তিনি বলেন, মেয়ের বিয়ে নিয়ে কিছু ভাবছেন কি? এখনই এত ভাবনার কি আছে? মেয়ে এখনো কত ছোট, ইন্টার শেষ করতে পারলো না, আর তুমি বিয়ের চিন্তা করছো? আপনি কি বুঝবেন? মেয়ে মানুষের এই বয়সটায় বিয়ের উপযুক্ত বয়স। এই সময় ভালো ভালো সম্বন্ধ আসবে, ভাবনা চিন্তা এখন থেকেই করা উচিত। তোমার মাথায় এসব কে ঢুকালো সামিনা? কার কথায় প্রভাবিত হলো আবার? আরে তেমন কিছু না, পাশের বাসার ভাবি বলল ওনার ননাসের ছেলের জন্য নাকি মেয়ে খুঁজতেছে। তখন বলল আমাদের মেহুর কথা, ছেলে নাকি নেভিতে চাকরি করে, দেখতে শুনতে ভালোই আছে, আমাকে বলল, তাই জানালাম আপনাকে। নেভিতে হোক আর পাইলট হোক, এখনোই আমি এইসব ভাবতে চাইছি না। অনেক সময় পড়ে আছে, বড় হোক মেয়ে, পরে বিয়ে নিয়ে ভাবা যাবে। এখন এইসব নিয়ে তোমায় টেনশন করতে হবে না। আমাকে তো বলবেনই, মেয়ের এই বয়সটা এমনিতেই ভালো না, মা হয়েছি তো আমি, মেয়েকে তো নজরে রাখতেই হয়। আজকাল কেমন মনমরা হয়ে থাকে, কিছুই বলে না, ভয় হয় আমার। রুদ্র কিংবা ইমার সাথে কথা বলো, তারা কিছু জানলেও জানতে পারে, তবে বিয়ের ব্যাপারে কোনো কথা বলবে না। আরো সময় যাক, পরে এসব নিয়ে ভাবা শুরু করা যাবে। সামিনা বেগম মাথা নাড়ান। তিনি কয়েকদিন ধরে মেহুর ভাবভঙ্গি লক্ষ্য করছেন, সুবিধার ঠেকছে না কিছুই। রুদ্রর সাথে কথা বলতে হবে এটা নিয়ে। রুদ্রর সাথে কথা বলার পর মেহু একটু স্বস্তি পেয়েছে, কিছুটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। তার মন খারাপের একমাত্র কারণ এখন সাজিদ। সেদিনের পর সাজিদ আর যোগাযোগ করেনি, এতে মেহু আরো ক্ষেপে গিয়েছিল। সারাক্ষণ এইসব নিয়েই ভাবতো, কিভাবে সে এমন ছেলেটার প্রেমে পড়লো ভাবতেই পারে না। এখন নাকি কথা না বলার খারাপও লাগে। কিভাবে এসব থেকে দূরে সরবে মাথাতেই আসে না। পাগল পাগল লাগা শুরু হয় তার। তবে আজকে ভাইয়ার সাথে একটু কথা বলে শান্তি লাগছে তার। এখন একটু মন দিয়ে পড়াশোনা করতে পারবে, পরে যা হওয়ার দেখা যাবে। আগে সাজিদকে ব্রেন থেকে ধাক্কা দিয়ে বাহিরে ফেলে দিতে হবে, পরীক্ষা শেষে পরে না হয় আবার ব্রেনে ট্রান্সফার করা যাবে। এখন একটা মিশন, ফাইনাল এক্সাম। রোদ, একটু তোর সাথে কথা ছিল রে। রুদ্র সকালের নাস্তা শেষ করতেই মা তাকে ডাকে। ইতিমধ্যে রিয়াজুল হক ডিউটিতে চলে গিয়েছেন। মেহু রাস্তা করে রুমে চলে গিয়েছে, আর ইমা টেবিল গুছাচ্ছে। হ্যাঁ বলো আম্মু। আসলে কি বলবো, মেহুর ব্যাপারে আর কি। ওহ বুঝেছি, ওর চুপচাপ থাকা নিয়ে বলবে তো। আমার কেমন যেন লাগছে, ভর্তি তো করিয়েছিস কম্বাইন্ড কলেজে, তার উপরে এই বয়সে ফোন দিয়ে দিল তোর বাবা। কোন ছেলের পাল্লায় পড়লো নাকি, ভয় লাগে তো। তেমন কিছুই না, আমি ওর সাথে কথা বলেছি, কিছু জিনিস নিয়ে হয়তো আপসেট ছিল, ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আর সামনে তো পরীক্ষা, পড়াশোনা নিয়েই ব্যস্ত আর কি। তাহলে বলি শোন, পাশের বাসার ভাবি এসে সেদিন একটা প্রস্তাব দিয়ে গেল মেহুর জন্য। আবার এসব নিয়ে পড়লে, মেহু কত ছোট দেখেছো, আরো বড় হোক, পরে বিয়ে নিয়ে ভাবলেও চলবে। ততদিনে তোমার মেয়ের জামাইও প্রতিষ্ঠিত হয়ে যাবে।
মানে? আপ মানে তোমার মেয়ের ভাগ্যে আছে তারও তো বিয়ে হয়নি এখনো, হয়তো প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, সেটাই বললাম আর কি। তোরা আমার টেনশন বুঝিসই না রোদ। বাসায় যুবতী মেয়ে থাকলে কত চিন্তা থাকে। আহা আম্মু, আমি আছি তো। আমার বোন কোনো অন্যায় করতে পারে না। আর আমার উপর বিশ্বাস রাখো, আমি সঠিক সময়ে সঠিক পাত্রের ব্যবস্থা করে দেব। তোর তো নিজেরই কত কাজ পড়ে আছে, এজন্যই তোকে এসব জানাতে চাইনি, কিন্তু না জানিয়েও পারলাম না। টেনশন হয়, হ্যাঁ। এখন টেনশন করে আবার অসুস্থ হয়ে পড়ো। আমি যতই কাজ করি, বাসার খবরও আমার কাছে থাকে। তোমাকে এত ভাবতে হবে না। হুমম, দেখো, যা ভালো মনে হয় কর। আমি আর এইসব নিয়ে ভাববো না। শুধু উল্টাপাল্টা করলে দুটোকে ধরে আচ্ছা মতো পিটাবো, তখন পালিয়েও বাঁচবি না। রুদ্র হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতে মাকে জড়িয়ে ধরে। মাও মৃদু হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। ইমা একটু দূরে দাঁড়িয়ে থেকে মা ছেলের এত সুন্দর কাহিনী উপভোগ করতে থাকে। একসময় এসব দৃশ্য দেখলে তার অনেক আফসোস হতো। বারবার মনে হতো কেন সে এমন সুখ পেল না। বাবা মায়ের আদর কম বয়সে হারিয়ে ফেললো, তারপর শুধু কষ্টের সম্মুখীনই হয়েছে। কিন্তু এখন আর এসব মনে হয় না, কারণ সেসব দুঃখের বিনিময়ে সে আজ এত সুখের ছোঁয়া পাচ্ছে। বাবা মায়ের মতন শ্বশুর শাশুড়ি পেয়েছে, পেয়েছে বোনের মতো একটা ননদ। শুধু ভাইয়েরই অভাব রয়ে গেল, বিনিময়ে স্বামীর অগাধ ভালোবাসা পেয়েছে। সে তো এখানেই পরিপূর্ণ। এখন আর অতীতের কথা স্মরণ হওয়ার সুযোগই থাকে না। দোস্ত, এই পাগলের কাছে তোর বোনকে বিয়ে দিস না, সংসার করতে পারবে না পিচ্চিটা। হিমেলের বাচ্চা তোর চরকায় তেল দে, আমার বিষয়ে নাক গলাবি না। এমনিতে আগুন আছে, সেখানে আর ঘি ঢালছিস তুই। রুদ্র তাদের দুজনের কাহিনী দেখে মুখ টিপে হাসে। এসে থেকে সাজিদ ঘ্যান ঘ্যান করছে, আর হিমেলও সেই সাথে প্যাচাল পাচ্ছে। চুপ কর তোরা। সাজিদ আবার কি হয়েছে? দোস্ত, কালকে সারা রাত মেয়েটা আমাকে ফোন করে জ্বালিয়ে মারছে। একটা নাম্বার ব্লক দিলে অন্য নাম্বারে ফোন দেয়। আমি কি করব, কিছু একটা বল। তোর এমন অবস্থা দেখতে হবে আমি কল্পনাও করিনি। তুই তো বুদ্ধিমান ছেলে, নিজে কেন সিদ্ধান্ত নিতে পারছিস না? জানি না, আমি হয়তো পাগলই হয়ে গেছি। কি করব বল? এত চাপে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। একটা কিছুও সঠিকভাবে ভাবতে পারছি না। বাসাও ছাড়তে পারছি না। তোর ফ্ল্যাটটা থাকলে সেখানেই উঠতাম, তারও সুযোগ নেই এখন। বিকুল সাজিদ, একটু মাথা ঠান্ডা ভাবনা চিন্তা কর। এটা তোর ভবিষ্যতের বিষয়, যা করার তোকে নিজেকেই করতে হবে। এবার সাজিদ করুণ স্বরে বলে, রুদ্র, হিমেল, তোরা আমার পাশে আসিস তো? রুদ্র, তোর বোনকে আমার কাছেই দিবি বল। একবার আমায় নিশ্চয়তা দে, আমি মিহুকে না পেলে পাগল হয়ে যাব। তোরা জানিস না সেই কবে থেকে আমি মিহুকে নিজের করার জন্য বসে আছি। এতদিন নিশ্চুপ ছিলাম, কিন্তু এখন আমার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। একবার নিশ্চয়তা দে আমায়। হিমেল সাজিদের কাঁধে হাত রেখে বলে, আরে এত টেনশনের কি আছে? রুদ্র তোর কথা শুনবে, মেহু তোরই হবে। কি রে রুদ্র, বল না। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি একেবারে সরাসরি বলি, তবে তোকে আমি একদম নিশ্চয়তা দিতে পারবো না। তবে তুই যদি যোগ্য হয়ে আসিস তবে আমি আটকাবো না, কেউই বাধা দিবে না তখন। সাজিদ বুঝতে পেরে শান্ত হয়ে বলে, আমি তোর সাথে ব্যবসায় যোগ দিতে চেয়েছিলাম, তবে কি সেটা পারবো না? আমি তো তোকে জোর করিনি। এটা একান্ত আমার সিদ্ধান্ত ছিল। এখানে অনেক উত্থান পতন ঘটবে, অনেকবার লসও হতে পারে। তখন তোর মন ভাঙার দায়িত্ব আমি নিতে পারবো না। আমার মতে তোর কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করা উচিত। তুই একা পারবি সব? আমরা থাকলে তো সুবিধা হতো। তোরা নেই কে বললো? সিদ্ধান্ত তো তোদের সাথেই নিব। তবে তোর আলাদা পরিচয় গড়ে নেওয়া উচিত। হিমেলকেও আমি জোর করছি না। হিমেল যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে চলবে। পাশ থেকে হিমেল বলে, আমার আপাতত কোনো টেনশন নেই। আমাদের কাবিন হয়ে গেলেও একই বাড়িতে থাকছি, সব আগের মতোই রয়েছে। মোনার চাকরির ইচ্ছে হলে অ্যাপ্লাই করতে পারে। তবে আমি তোর সাথে এই ব্যবসায় যোগ দেব, ভালো এক্সপেরিয়েন্স হবে। তাহলে তো হলোই সাজিদ, তবে চাকরির অ্যাপ্লাই কর। ভাগ্যগুণে লটারি লাগলে তোকে স্বাগতম, নয়তো মেহুকে। এভাবে সাজিদকে খেপিয়ে দুই বন্ধু মজা করতে থাকে। রুদ্র ভাবতে থাকে কিভাবে তার বন্ধু তার ছোট্ট বোনের মোহে আটকে পড়ল। তাদের বন্ধুত্বের সূচনা ঘটে ভার্সিটিতে ওঠার পর থেকে। বছর খানিকের মাঝে রুদ্র ফ্ল্যাটে উঠলে বন্ধুদের যাতায়াত শুরু হয়। তখন মেহুও মাঝে মাঝে মায়ের সাথে ভাইয়ের ফ্ল্যাটে যেত। এমনই একদিন মেহুর সাথে সাজিদের দেখা হয়। প্রথম দেখায় চঞ্চল মেহু সাজিদের দৃষ্টি আকর্ষণ করে।
সাজিদ যেহেতু স্বল্পভাষী তাই কথাবার্তাও মেপে মেপে বলতো। তখন তার কথার মাঝে প্রায়ই মেহু কথা তুলতো। কিসে পড়ে, বয়স কেমন, বিভিন্ন কথায় মেহুর কথা তুললে রুদ্র সন্দেহ হয়। এমনিতেই বোনের বিষয়ে রুদ্র বেশ পজিটিভ। তার উপর বন্ধুর নজর বোনের উপর পড়েছে বুঝতে পেরে সরাসরি সাজিদের সাথে কথা বলে। মেহু তখন নিতান্তই ছোট্ট মেয়ে। সাজিদকে সব বলতেই সাজিদ বুঝতে পারে রুদ্রের টেনশনের বিষয়টা। যে কেউই বোনকে নিয়ে এমন টেনশনে থাকবে। তাই সাজিদ তখন কথা দিয়েছিল মেহু বড় না হওয়া পর্যন্ত কখনো এসব নিয়ে কোনো কথা তুলবে না। মেহুকে বুঝতেও দিবে না তার ভালোবাসার কথা। আর সাজিদ তার কথাও রেখেছে। মেহু এতদিনেও বুঝতে পারেনি সাজিদ কখন থেকে তাকে ভালোবাসে। ফোনে অ্যাড থাকলেও কখনো মেসেজ দেয়নি। দেখা হলেও সামান্য কথা ছাড়া বাড়তি কথা বলেনি। উল্টো উল্টো গম্ভীর থেকেছে বেশি। যে ব্যক্তি ছোট্ট মেয়ের প্রেমে পড়তে পারে সে কি লেভেলের পাগল তার ধারণা রুদ্রের আছে। হয়তো রুদ্রের বোন বলেই সে নিজেকে সামলে রেখেছে এতদিন। কিন্তু এবার ফ্যাসাদে পড়ে পাগলামি শুরু করেছে। এখন দেখা যাক কতদিন থামিয়ে রাখা যায়। ততদিনে মেহু আরেকটু বড় হোক। মেহু পড়াশোনায় দেখতে বড় হলেও মনের দিক দিয়ে এখনো বাচ্চাই আছে। তার জন্য তেমন একজনকেই দরকার যে থাকে এভাবেই একসেপ্ট করে সুখে রাখতে পারবে। আর সাজিদকেই সেই বেস্ট পার্সন বলে রুদ্র মনে করে। চলবে ইনশাআল্লাহ।